বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ফাহাদ মাহমুদ ফারিস। আমি পড়ছি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। ওয়েলকাম টু ফাইবারস প্রিসাইজ লার্নিং। আজকে আমরা পড়ব নিউটনীয় বলবিদ্যা। তো নিউটনীয় বলবিদ্যা পড়ার আগে আমাদের কিছু বেসিক্স একদম ক্লিয়ার করে ফেলতে হবে। প্রথমত হচ্ছে সরণ। ধরো একটা বস্তু আছে, সেটা এ বিন্দুতে আছে, সেটা ধরো নির্দিষ্ট একটা পথ অনুসরণ করে বি বিন্দুতে গেছে, এই যে পথের দৈর্ঘ্য আছে, এই পথের দৈর্ঘ্যটা হবে দূরত্ব। এই পথের দৈর্ঘ্যটাকে আমরা বলবো দূরত্ব। এবং দেখো, এই যে একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, আমরা এই বিন্দুকে বলতে পারি আদি বিন্দু, বি বিন্দুকে বলতে পারি শেষ বিন্দু। তো আদি বিন্দু আর শেষ বিন্দুর মাঝে, আদি বিন্দু আর শেষ বিন্দুকে যে সরলরেখাটা যুক্ত করে, সেই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে সরণ। আদি বিন্দু আর শেষ বিন্দুকে যে সরলরেখা যুক্ত করে, সেই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে সরণ। এখানে আদি বিন্দু আর শেষ বিন্দুকে যে সরলরেখা যুক্ত করে, সেটা হচ্ছে এবি সরলরেখা। আর এই এবি সরলরেখার দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো? এবি সরলরেখার দৈর্ঘ্যটাকে আমরা বলবো সরণ। আচ্ছা, তো আমরা সরণ পড়ে ফেলছি। এখন আমরা পড়বো হচ্ছে বেগ। বেগ হচ্ছে একক সময়ে সরণ। বেগ হচ্ছে একক সময়ে সরণ। এটাকে বলা হয় বেগ। ধরো টি সময়ে সরণ হচ্ছে s। ধরো টি সময়ে সরণ হচ্ছে x। তাহলে 1 সেকেন্ড সময়, সরণ হচ্ছে s বাই টি। তাহলে 1 সেকেন্ড সময়ে সরণ হচ্ছে s বাই টি। তাহলে একক সময়ে যে সরণটা হচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি? বেগ। তাহলে বেগ সমান সমান কি? হচ্ছে সরণ ভাগ সময়। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে বেগ। বেগ হচ্ছে কি? সরণ ভাগ সময়। আচ্ছা, ভেরি গুড। এবার দেখো, এবার আমরা বেগের একক বের করব। কি বের করব? বেগের একক বের করব। তো বেগের একক কিভাবে বের করব? বেগের সূত্র থেকে। বেগের সূত্র কি? বেগের সূত্র হচ্ছে সরণ বাই সময়। সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। সরণের একক হচ্ছে মিটার। তাহলে দেখো, এখানে সরণের একক দিব হচ্ছে মিটার, আর সময়ের একক দিব হচ্ছে সেকেন্ড। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক। ওকে, তো এটা আমরা পড়ে ফেললাম। এটা হলো বেগ। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমবেগ। সমবেগ। তো ধর আমি বললাম বস্তুর সমবেগ। বস্তুর সমবেগ 2 মিটার পার সেকেন্ড। এটার অর্থটা কি? এটা একটু বোঝার চেষ্টা করো। এটার অর্থটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, আসো। তো তো ধরো সময় হচ্ছে কত? ধরো সময় হচ্ছে 0 সেকেন্ড। বস্তুটা আছে হচ্ছে এখানে, হ্যাঁ। সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 0। ধরো এটা হচ্ছে 2 মিটার, এটা 4 মিটার, এটা 6 মিটার, এটা 8 মিটার, এটা 10 মিটার, এটা 12 মিটার, এটা 14, এটা 16, এটা 18, এটা 20, এটা 22, এটা 24, এটা 26, এটা 28, এটা 30, এটা 32, এটা 34, আর এটা কত? এটা হচ্ছে 36। ঠিক আছে, ভেরি গুড। তো বলা হচ্ছে বস্তুর সমবেগ 2 মিটার পার সেকেন্ড। তার মানে প্রত্যেক সেকেন্ডে সে 2 মিটার দূরত্ব অতিক্রম করবে।
তাহলে প্রথম সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 2 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে প্রথম সেকেন্ডে সে শূন্য থেকে কোথায় আসবে? প্রথম সেকেন্ডে সে শূন্য থেকে 2 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সেকেন্ডে। এবার দ্বিতীয় সেকেন্ডে সে কি করবে? সে আবারও 2 মিটার অতিক্রম করবে। দ্বিতীয় সেকেন্ডে সে আবারও কি করবে? দ্বিতীয় সেকেন্ডে সে আবারও 2 মিটার অতিক্রম করবে। দ্বিতীয় সেকেন্ডে সে আবারও কি করবে? 2 মিটার অতিক্রম করবে। 2 মিটার অতিক্রম করে সে কোথায় চলে আসবে? সে 4 মিটারে চলে আসবে। তৃতীয় সেকেন্ডে সে কি করবে? আবারও 2 মিটার অতিক্রম করবে। তৃতীয় সেকেন্ডে সে কি করবে? আবারও 2 মিটার অতিক্রম করবে। তৃতীয় সেকেন্ডে সে কি করবে? আবারও 2 মিটার অতিক্রম করবে। আবারও 2 মিটার অতিক্রম করে কোথায় চলে আসবে? 6 মিটার দূরত্বে চলে আসবে। চতুর্থ সেকেন্ডে সে কি করবে? আবারও 2 মিটার অতিক্রম করবে। আবারও 2 মিটার অতিক্রম করবে। 2 মিটার অতিক্রম করে সে কই চলে আসবে? 8 মিটারে চলে আসবে। ঠিক আছে, আবার ফিফথ সেকেন্ডে সে কি করবে? আবারও 2 মিটার অতিক্রম করবে। ফিফথ সেকেন্ডে সে কি করবে? আবারও 2 মিটার অতিক্রম করবে এবং সে কোথায় চলে আসবে? 10 মিটারে। ঠিক এরকম করে প্রত্যেক সেকেন্ডে সে 2 মিটার দূরত্ব অতিক্রম করবে। এটাই হচ্ছে সমবেগ। এটাই হচ্ছে কি? সমবেগ। আচ্ছা, এবার আসো অসমবেগ। অসমবেগ বুঝি। অসমবেগ, 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 অসমবেগ। তো দেখো, অসমবেগটা একটু বুঝি। তাহলে অসমবেগের জন্য আমার কাছে আবারও এই স্কেলের মতন এটা লাগবে। আসো অসমবেগ। দেখো, অসমবেগ কি জিনিস? তো ধরো প্রথম 1 সেকেন্ডে বস্তুটা কতটুকু গেছে? ধরো প্রথম 1 সেকেন্ডে বস্তুটা গেছে 4 মিটার। প্রথম 1 সেকেন্ডে বস্তুটা কত গেছে? প্রথম 1 সেকেন্ডে বস্তুটা গেছে 4 মিটার। ঠিক আছে, প্রথম 1 সেকেন্ডে বস্তুটা গেছে 4 মিটার। তাহলে প্রথম 1 সেকেন্ডে বস্তুটার বেগ কত? বস্তুটার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে বস্তুটা ধরা গেছে, দ্বিতীয় সেকেন্ডে বস্তুটা ধরা গেছে 6 মিটার। আগে তো 4 মিটার অতিক্রম করে ফেলছে। দ্বিতীয় সেকেন্ডে ধরো 6 মিটার গেছে। তো দ্বিতীয় সেকেন্ডে যদি 6 মিটার যায়, তাহলে সে কোথায় যাবে? 10 মিটারে চলে যাবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সেকেন্ডে সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে? সে 6 মিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হচ্ছে কত? 6 মিটার পার সেকেন্ড। এবার আসো তৃতীয় সেকেন্ডে। তৃতীয় সেকেন্ডে ধরো সে 10 থেকে 12 তে আসছে। তার মানে তৃতীয় সেকেন্ডে সে 2 মিটার অতিক্রম করছে। তো তৃতীয় সেকেন্ডে যেহেতু 2 মিটার অতিক্রম করছে, তৃতীয় সেকেন্ডে তার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ধরো চতুর্থ সেকেন্ডে সে কই চলে গেছে? চতুর্থ সেকেন্ডে সে চলে গেছে ধরো একদম সরাসরি চলে গেছে ধরো 22 এ। কোথায় চলে গেছে? 22 এ। চতুর্থ সেকেন্ডে সে 22 এ চলে গেছে। তাহলে চতুর্থ সেকেন্ডে সে 12 থেকে 22 এ গেছে। অর্থাৎ চতুর্থ সেকেন্ডে তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। এবার ধরো পঞ্চম সেকেন্ডে সে ধরো কোথায় চলে গেছে? সে ধরো 30 এ চলে গেছে। পঞ্চম সেকেন্ডে সে ধরো 30 এ চলে গেছে। তাহলে পঞ্চম সেকেন্ডে সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে? পঞ্চম সেকেন্ডে সে 8 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাই বলে পঞ্চম সেকেন্ডে তার বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? তাহলে আমরা অসমবেগ বুঝতেছি। সমবেগ কি? প্রত্যেক সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। আর অসমবেগ কি? এক এক সেকেন্ডে এক এক পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। এটা হচ্ছে অসমবেগ। ঠিক আছে, ওকে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ত্বরণ। সেটা কি পড়বো? সেটা হচ্ছে ত্বরণ। আমরা ত্বরণ পড়বো এখন, ত্বরণ। ঠিক আছে, ত্বরণ, ত্বরণ, হ্যাঁ, ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে একক সময়ে বেগের পরিবর্তন। একক সময়ে বেগের পরিবর্তন। একক সময়ে বেগ বা বেগের পরিবর্তন। একক সময়ে বেগের পরিবর্তন। একক সময়ে বেগের পরিবর্তন বা একক সময়ে বেগ। একক সময়ে বেগ, একক সময়ে বেগ বা একক সময়ে বেগের পরিবর্তন। এটাই হচ্ছে কি? ত্বরণ। এটাই হচ্ছে ত্বরণ। এটাই হচ্ছে ত্বরণ। তো ধরো টি সময়ে বেগের পরিবর্তন। ধরো টি সময়ে বেগের পরিবর্তন। ধরো টি সময়ে বেগের পরিবর্তন। ধরো টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ডেল ভি। ধরো টি সময় বেগের পরিবর্তন হচ্ছে ডেল ভি। টি সময় বেগের পরিবর্তন হচ্ছে ডেল ভি। তাহলে এক সেকেন্ডে বেগের পরিবর্তন কত হবে? এক সেকেন্ডে বেগের পরিবর্তন হবে ডেল ভি বাই টি। তো এক সেকেন্ডে যে পরিমাণ বেগের পরিবর্তন হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে ত্বরণ। সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে ডেল ভি বাই টি। ডেল ভি বাই টি, এটা হচ্ছে ত্বরণের ফর্মুলা। এটা হচ্ছে কি? ত্বরণের ফর্মুলা। এটা হচ্ছে ত্বরণের ফর্মুলা। আচ্ছা, তো আমরা এখান থেকে সরাসরি ত্বরণের এককে চলে আসতে পারি। আমরা যদি বেগের পরিবর্তনের একক বসে, বেগের পরিবর্তনের একক কি? মিটার পার সেকেন্ড। বেগের পরিবর্তনের একক কি? মিটার পার সেকেন্ড। মাথায় রাখবা যে পরিবর্তনের একক কখনো ভিন্ন হয় না। যেমন ধরো তোমাকে বলি বিষয়টা, ধরো আমি তোমাকে বললাম যে 5 কেজি থেকে 2 কেজি বাদ দাও। হ্যাঁ, 5 কেজি থেকে 2 কেজি বাদ দাও। তুমি কত আবার? 3 কেজি। তো দেখো, তুমি পরিবর্তন করে তুমি ভরের পরিবর্তন করছো, কিন্তু ভরের পরিবর্তনের এককও কি? ভরের একক। এমন না যে কেজি কেজি কাটা গিয়ে এখানে কোনো একক বসতেছে না। তো পরিবর্তনের একক কখনো ভিন্ন হয় না। পরিবর্তনের একক কখনো কি হয় না? ভিন্ন হয় না। তো ধরো একজনের বেগ হচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড, আরেকজনের বেগ হচ্ছে ধরো 3 মিটার পার সেকেন্ড। তো আমি যদি বলি দুইজনের বেগের পার্থক্য কত হবে? তুমি বলবা 2 মিটার পার সেকেন্ড। তাহলে পার্থক্য পার্থক্য করতে গেলে যখন তুমি পার্থক্য বের করো বা পরিবর্তন বের করো, তখন কিন্তু একক পরিবর্তন হয় না। তো দেখো তোমার এখানে বেগের একক কি হবে? বেগের একক হবে মিটার পার সেকেন্ড। সময়ের একক কি হবে? পার সেকেন্ড। সময়ের একক হবে সেকেন্ড। তাহলে এখানে কি আসবে? মিটার সেকেন্ড ইনভার্স 2। কি আসবে? মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণের একক। এটা কি? এটা হচ্ছে ত্বরণের একক। এটা হচ্ছে ত্বরণের একক। এটা হচ্ছে ত্বরণের একক।
ঠিক আছে। তো ধরো একটা বস্তু আছে, আমরা একটা বস্তু ড্র করি। ধরো একটা বস্তু আছে, বস্তুর বেগ কত? ধরো বস্তুর শুরুতে বস্তুর বেগ হচ্ছে u, এটা হচ্ছে বস্তুর আদি বেগ। এটা কি? এটা হচ্ছে বস্তুর আদি বেগ, 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 এটা হচ্ছে বস্তুর আদি বেগ। ঠিক আছে। এবার ধরো কিছুক্ষণ পরে বস্তুর বেগ কত হয়ে গেল? কিছুক্ষণ পরে বস্তুর বেগ হয়ে গেল v। তাহলে এটা হচ্ছে কি বস্তুর শেষ বেগ, এটা হচ্ছে কি বস্তুর শেষ বেগ, এটা হচ্ছে 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 বস্তুর শেষ বেগ। ঠিক আছে। তো এটা আদি বেগ, এটা শেষ বেগ। এই আদি বেগ থেকে শেষ বেগে যেতে সময় লাগছে হচ্ছে t, আদি বেগ থেকে শেষ বেগে যেতে সময় লাগছে হচ্ছে t। তাহলে আমি যদি এখানে বেগের পরিবর্তন বের করি, বেগের পরিবর্তন কি হবে? শেষ বেগ মাইনাস আদি বেগ। ঠিক আছে। আর এখানে যদি আমি ত্বরণ বের করি, ত্বরণ কি হবে? বেগের পরিবর্তন ডিভাইডেড বাই যে পরিমাণ সময় ওই বেগের পরিবর্তনটা হয়েছে। তো বেগের পরিবর্তন কি? বেগের পরিবর্তন হচ্ছে v মাইনাস u, শেষ বেগ মাইনাস আদি বেগ, নিচে হচ্ছে সময়। তাহলে এটাও হচ্ছে যে কি তোমার ত্বরণের একটা ফর্মুলা, এটাও কি তোমার ত্বরণের একটা ফর্মুলা। তাহলে তুমি ত্বরণের এখানে দুইটা ফর্মুলা পাইছো, একটা হচ্ছে ডেল v বাই টি। আবার এই ডেল v বাই টি কে তুমি যদি ভেঙে লেখো, তুমি কিভাবে লিখতে পারো? তুমি এই ডেল v বাই টি কে ভেঙে লিখলে তুমি লিখতে পারো, আচ্ছা আমি এটাকে হাইলাইট করে দিই। ত্বরণের একটা সূত্র হচ্ছে ডেল v বাই টি, আর একটা সূত্র হচ্ছে কি v মাইনাস u ডিভাইডেড বাই টি, 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 v মাইনাস u ডিভাইডেড বাই টি। ঠিক আছে। তো এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে কি ত্বরণ। তাহলে আমরা ত্বরণ পড়ে ফেলছি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমত্বরণ। এবার যেটা পড়বো সেটা হচ্ছে সমত্বরণ, যেটা পড়বো সেটা হচ্ছে সমত্বরণ। সমত্বরণ, তো সমত্বরণ বোঝার জন্য আমাদের কাছে একটু এই স্কেলটা লাগবে, যেটা আমরা আগে ইউজ করছি। আসো, তো আমরা পড়তেছি সমত্বরণ। তো ধরো আমি বললাম বস্তুর সমত্বরণ হচ্ছে, ধরো আমি বললাম বস্তুর সমত্বরণ, ধরো আমি বললাম বস্তুর সমত্বরণ, আমি বললাম বস্তুর সমত্বরণ, বস্তুর সমত্বরণ কত? আমি বললাম বস্তুর সমত্বরণ হচ্ছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। আমি বললাম এটা বস্তুর সমত্বরণ। তার মানে কি? তার মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে বেগ 2 মিটার করে, 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। তো দেখো প্রথম সেকেন্ডে, প্রথম সেকেন্ডে বেগ কি হবে? প্রথম সেকেন্ডে দেখো, প্রথম সেকেন্ডে বস্তুটা দেখা যাবে সরাসরি 0 থেকে কত যাবে? সরাসরি 0 থেকে চলে যাবে 2 তে। প্রথম সেকেন্ডে সরাসরি 0 থেকে চলে যাবে 2 তে। তো প্রথম সেকেন্ডে তার বেগ কত ছিল? প্রথম সেকেন্ডে তার বেগ ছিল হচ্ছে 0। মানে হচ্ছে একদম 0 সেকেন্ডে তার বেগ কি ছিল? 0 সেকেন্ডে তার বেগ ছিল 0। তো 1 সেকেন্ডে সে 2 মিটার দূরত্ব অতিক্রম করবে, তাহলে প্রথম সেকেন্ডে তার বেগ কি হয়ে যাবে? 2 মিটার পার সেকেন্ড। তাহলে 0 সেকেন্ডে একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। 0 সেকেন্ডে তার বেগ কত? 0 সেকেন্ডে তার বেগ হচ্ছে 0 সেকেন্ডে তার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। সে এখনো যাত্রা শুরু করে নাই, তাহলে তার কোনো বেগ থাকবে? থাকবে না তো। তো 0 সেকেন্ডে তার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো 1 সেকেন্ডে তার বেগ কত? 1 সেকেন্ডে তার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তার মানে কি বেগ কি পরিমাণ বেড়ে গেছে? বেগ বেড়ে গেছে 2 মিটার পার সেকেন্ড করে। ঠিক আছে। এবার দ্বিতীয় সেকেন্ডে তার বেগ কত হয়ে যাবে? দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হয়ে যাবে 4 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে 1 সেকেন্ডে তার বেগ কি পরিমাণ বেড়ে গেছে? আরো 2 মিটার পার সেকেন্ড পরিমাণ বেড়ে গেছে। এবার দেখো তৃতীয় সেকেন্ডে তার বেগ কত হয়ে যাবে? তৃতীয় সেকেন্ডে তার বেগ হয়ে যাবে 6 মিটার পার সেকেন্ড। তার মানে কি আরেক সেকেন্ডে তার বেগ আরো 2 মিটার পার সেকেন্ড করে বেড়ে গেছে। চতুর্থ সেকেন্ডে তার বেগ কত হয়ে যাবে? চতুর্থ সেকেন্ডে তার বেগ হয়ে যাবে 8 মিটার পার সেকেন্ড। তার মানে কি? তার মানে হচ্ছে তার বেগ আরো 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাইছে। তাহলে প্রত্যেক সেকেন্ডে আমরা দেখতেছি বেগ 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। তো এটাকেই বলে হচ্ছে সমত্বরণ a = 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তো আমরা সমত্বরণ বুঝছি। সমত্বরণ কি? যে প্রত্যেক সেকেন্ডে বেগ একই পরিমাণ বৃদ্ধি পাবে, প্রত্যেক সেকেন্ডে বেগ একই পরিমাণ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে সমত্বরণ, এটা হচ্ছে কি সমত্বরণ। তো আমরা যদি এটা এখানে একটু বোঝার চেষ্টা করি, দেখো প্রথম সেকেন্ডে তার বেগ কত? তার বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। তার মানে প্রথম সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? সে 2 মিটার দূরত্ব অতিক্রম করবে। দেখো 0 থেকে 1 সেকেন্ড, এখানে তার বেগ 0 থেকে 2 মিটার পার সেকেন্ড হয়েছে। তো বেগ যে 2 মিটার পার সেকেন্ড হয়েছে এটার মানে কি? বেগ যে 2 মিটার পার সেকেন্ড হয়েছে এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রথম সেকেন্ডে সে 2 মিটার দূরত্ব অতিক্রম করছে। এবার দেখো দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হচ্ছে কত? 4 মিটার পার সেকেন্ড। তার মানে দ্বিতীয় সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? সে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাই বলে তো তার বেগ 4 মিটার পার সেকেন্ড। তৃতীয় সেকেন্ডে তার বেগ 6 মিটার পার সেকেন্ড। তার মানে 3 নাম্বার সেকেন্ডে সে 6 মিটার দূরত্ব অতিক্রম করছিল। চতুর্থ সেকেন্ডে তার বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তার মানে সে চতুর্থ সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করছিল। তাহলে সমত্বরণে তুমি দেখতেছো যে প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে। তো প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে মানে কি? প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে, এটা তুমি দেখতেছো। আবার প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে বেশি পরিমাণ, মানে আগের তুলনায় বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করা হচ্ছে। তাহলে প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করা হয়েছিল, দ্বিতীয় সেকেন্ডে কি হবে? 4 মিটার দূরত্ব অতিক্রম করা হবে। তো 4 মিটার দূরত্ব অতিক্রম করলে
সে চলে আসবে 6m। এবার তৃতীয় সেকেন্ডে 6 মিটার দূরত্ব অতিক্রম করা হবে, তৃতীয় সেকেন্ডে 6 মিটার দূরত্ব অতিক্রম করলে সে চলে আসবে 12 মিটার দূরত্বে। চতুর্থ সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করা হবে, চতুর্থ সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করলে সে চলে আসবে 20 মিটার দূরত্বে। আশা করি বুঝছো। তো সমতরণ হচ্ছে এটা। তো সমবেগ আর সমতরণ এই দুটোকে যদি আমরা একটু একসাথে চিন্তা করি, সমবেগ আর সমতরণ, সমবেগে কি প্রত্যেক সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে, আর সমতরণ হচ্ছে প্রত্যেক সেকেন্ডে একই পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে। আর সমতরণে প্রত্যেক সেকেন্ডে আগের তুলনায় বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করা হচ্ছে। ঠিক আছে, আমরা বুঝছি বিষয়টা। তো আমি যদি আরেকটু সহজ ভাবে বলি, আচ্ছা আর সহজ করার দরকার নেই, এতটুকুই বলো। এবার হচ্ছে অসমতরণ। অসমতরণ অসমতরণ সিম্পল, মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে বেগটা বৃদ্ধি পাবে, কিন্তু আগে যেরকম প্রত্যেক সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাইছে, এবার কিন্তু 2 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে না। তো ধরো 0 সেকেন্ডের মধ্যে 0 সেকেন্ডের মধ্যে বেগ কত? ধরো 0 সেকেন্ডের মধ্যে বেগ হচ্ছে 0 সেকেন্ডে তো বেগ 0 মিটার পার সেকেন্ড হবে, বস্তু যাত্রা শুরুই করে না, ওর বেগ করতে থাকবে। তাহলে 1 সেকেন্ডে বেগ কত হবে? ধরো 1 সেকেন্ডে বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে বেগ কত হয়ে গেছে? দ্বিতীয় সেকেন্ডে ধরো বেগ হয়ে গেছে 3 মিটার পার সেকেন্ড। চতুর্থ সেকেন্ডে বেগ কত হচ্ছে? চতুর্থ সেকেন্ডে বেগ হয়ে গেছে ধরো 5 মিটার পার সেকেন্ড। পঞ্চম সেকেন্ডে বেগ কত হয়েছে? পঞ্চম সেকেন্ডে বেগ হচ্ছে ধরো 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে মধ্যে তৃতীয় সেকেন্ড লিখিনি আমি, ধরো তৃতীয় সেকেন্ডে বেগ হয়ে গেছে 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা ধরো 3.5 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি দেখো প্রথম 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে কত? প্রথম 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে 2 মিটার পার সেকেন্ড করে। এরপর সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে 1 মিটার পার সেকেন্ড করে। এরপর সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে 0.5 মিটার পার সেকেন্ড করে। এরপর সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে প্রায় ধরো তোমার কত 1.5 মিটার পার সেকেন্ড করে। এরপর সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে 3 মিটার পার সেকেন্ড করে। তাহলে দেখো বেগের যে বৃদ্ধিটা আছে এটা কিন্তু সমান না। বেগের বৃদ্ধিটা যদি সমান হতো তাহলে এটা সমতরণ হতো। বেগের বৃদ্ধিটা যেহেতু সমান নাই, তাই বলে এটা কি? তাই বলে এটা অসমতরণ। তাই বলে এটা অসমতরণ। তাহলে আমরা সমতরণ অসমতরণ এগুলো পড়ে ফেলছি। সমতরণ অসমতরণ এগুলো আমরা পড়ে ফেলছি, এগুলো আমরা বুঝে ফেলছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ভরবেগ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ভরবেগ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ 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 মানে কি? ভরবেগ হচ্ছে একটা রাশি, যে রাশি থেকে আমরা কি জানতে পারি যে রাশি থেকে আমরা জানতে পারি একটা চলন্ত বস্তুকে থামানো কতটা কঠিন। থামানো কতটা কঠিন, একটা চলন্ত বস্তুকে থামানো কতটা কঠিন, থামানো কতটা কঠিন, থামানো কতটা কঠিন, এটা আমরা জানতে পারি কোত্থেকে? ভরবেগের থেকে। ভরবেগের থেকে জানতে পারি একটা চলন্ত বস্তুকে থামানো কতটা কঠিন। তো ধরো এখানের মধ্যে আমি তোমাকে আচ্ছা ভরবেগকে কিভাবে বের করি আমরা? হ্যাঁ, ভরবেগ হচ্ছে ধরো পি। হ্যাঁ, ভরবেগকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি দিয়ে প্রকাশ করা হয়। কোন একটা বস্তুর ভরবেগ বের করা হয় সে বস্তুর ভর এবং বেগকে গুণ করে। ভর এবং বেগকে গুণ করলে আমরা বস্তুর ভরবেগ পেয়ে যাবো। ভর এবং বেগকে গুণ করলে আমরা বস্তুর ভরবেগ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এটার এককও খুব সিম্পল। আমরা কি করবো? আমরা ভরের একক দিব, ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক দিব, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ভরবেগের একক পেয়ে গেলাম, ভরবেগের একক পেয়ে গেলাম। এখন দেখো ধরো একটা বাস আছে। হ্যাঁ, এটা ধরো বাস আছে। এবার ধরো এই যে বাস আছে, ধরো একটা বাস আছে। এবার বাসের ভর হচ্ছে কত? বাসের ভর হচ্ছে ধরো 1000 কেজি। বাসের ভর হচ্ছে ধরো 1000 কেজি। বাসের বেগ কত? বাসের বেগ হচ্ছে ধরো 4 মিটার পার সেকেন্ড। তাহলে বাসের ভরবেগ কত হবে? বাসের ভরবেগ হবে 4000 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে বাসের ভরবেগ। আবার দেখো একটা ধরো রিক্সা আছে। হ্যাঁ, একটা ধরো রিক্সা আছে। রিক্সার ভর কত? রিক্সার ভর হচ্ছে ধরো 100 কেজি। রিক্সার ভর কত? রিক্সার ভর হচ্ছে ধরো 100 কেজি। এবার রিক্সার বেগ দেখো। রিক্সার বেগ ধরো তোমার 50 মিটার পার সেকেন্ড। রিক্সার বেগ কত? 50 মিটার পার সেকেন্ড। এবার রিক্সার যদি ভরবেগ বের করি, রিক্সার ভরবেগ হবে 5000 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ কার বেশি? বাসের বেশি না রিক্সার বেশি? রিক্সার বেশি। তো ভরবেগ কার বেশি? রিক্সার বেশি। তাহলে থামানো কাকে কঠিন? রিক্সাকে থামানো কঠিন। রিক্সাকে থামানো কঠিন, বাসকে থামানো সহজ। ঠিক আছে, তো আমরা ভর এবং বেগ দেখে যদি আমরা ভর এবং বেগ দেখে বুঝতে পারি যে বস্তুটাকে থামানো কতটা কঠিন হবে। তো দুইটা যদি আমার চলন্ত বস্তু থাকে, তোমরা চলন্ত বস্তুর ভর এবং বেগ যদি আমার জানা থাকে, তাহলে সেখান থেকে আমি বুঝতে পারবো যে কোন বস্তুটাকে আসলে থামানো সহজ আর কোন বস্তুটাকে আসলে থামানো কঠিন। ভেরি গুড। তাহলে আমরা ভরবেগও পড়ে ফেলছি। এখন আমরা নিউটনীয় বলবিদ্যায় আসলে ঢুকে পড়বো। ঠিক আছে, এসব জিনিস ক্লাস 9-10 পড়ছো, কিন্তু এইসব জিনিস যদি মাথায় না থাকে এখন চ্যাপ্টার কিছু বুঝবা না। সবাই বলে না নিউটনীয় বলবিদ্যা অনেক কঠিন। নিউটনীয় বলবিদ্যা একদম সহজ একটা চ্যাপ্টার। নিউটনের বলবিদ্যা অনেক সহজ একটা চ্যাপ্টার, কিন্তু এই যে বেসিক আছে, বেসিকে ঘাটতি আছে বলে নিউটনীয় বলবিদ্যা বুঝতে কষ্ট হয়। নিউটনীয় বলবিদ্যা বুঝতে কষ্ট হয়। ঠিক আছে, ওকে, চলো আমরা সামনের দিকে যাই। তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। আমরা কি পড়বো? আমরা পড়বো নিউটনের প্রথম সূত্র। নিউটনের
গতির প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র। নিউটনের গতির প্রথম সূত্র হচ্ছে কোনো প্রকার বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে। তাহলে প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে কোনো বাহ্যিক বল, কোনো বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, আর গতিশীল বস্তু গতিশীল থাকে। আর সমবেগে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে। ঠিক আছে? ওকে। তো আমার হ্যান্ডরাইটিং একটু বাজে, এটা একটু মেনে নাও, কিছু করার নাই। ওকে। তো নিউটনের প্রথম সূত্র হচ্ছে কোনো প্রকার বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। তো দেখো, যে কোনো বস্তু অবস্থা, যে কোনো বস্তু অবস্থা দুইটা, হয় সে স্থির না হয় সে গতিশীল, হয় সে স্থির না হয় সে গতিশীল, হয় সে স্থির না হয় সে গতিশীল। আচ্ছা, তো এই যে একটা বস্তু যেটা স্থির, হ্যাঁ, একটা বস্তু যেটা স্থির, তাকে তুমি কিভাবে গতিশীল করতে পারবা? একটা বস্তু যেটা স্থির, ধর একটা বস্তু আছে যেটা কি স্থির, একটা বস্তু আছে যেটা হচ্ছে স্থির, বস্তুটা কি? বস্তুটা স্থির। তো বস্তুটাকে তুমি কিভাবে গতিশীল করতে পারো? বস্তুটাকে গতিশীল করার উপায় হচ্ছে বস্তুর উপর বল প্রয়োগ করা। বস্তুটার উপর তুমি যদি বল প্রয়োগ করো, তাহলে বস্তুটা কি হয়ে যাবে? বস্তুটা গতিশীল হয়ে যাবে, বস্তুটা গতিশীল হয়ে যাবে। বল প্রয়োগ করলে বস্তু কি হয়ে যাবে? বস্তু গতিশীল হয়ে যাবে, বস্তু গতিশীল হয়ে যাবে। ঠিক আছে? বস্তু একটা গতি লাভ করবে আর বস্তু গতিশীল হবে। ঠিক আছে? বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হয়, বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হয়। ঠিক আছে? তো আবার দেখো, ধর একটা বস্তু আছে যেটা হচ্ছে গতিশীল, ধর একটা বস্তু আছে যেটা হচ্ছে কি গতিশীল, একটা বস্তু আছে যেটা হচ্ছে গতিশীল। আমরা আবার একটু, ধর একটা বস্তু আছে যেটা হচ্ছে গতিশীল, একটা বস্তু আছে যেটা হচ্ছে গতিশীল। এবার এই বস্তুকে তোমার কাছে কি করতে হবে? এই বস্তুকে তোমার কাছে থামানোর জন্য কি করতে হবে? এই বস্তুকে থামানোর জন্য এই বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে না? একটা গতিশীল বস্তু তোমার দিকে আসছে, তুমি তোমার কাছে তাকে থামাইতে হবে, তার উপর তোমার বল প্রয়োগ করতে হবে না? তো তুমি যে তার উপর বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগ করার কারণে সে কি হচ্ছে? গতিশীল বস্তু স্থির হয়ে যাচ্ছে। গতিশীল বস্তু কি হয়ে যাচ্ছে? গতিশীল বস্তু স্থির হয়ে যাচ্ছে। তার মানে বল কি? বল হচ্ছে এমন একটা রাশি যেটা কি করে? বস্তুর অবস্থা পরিবর্তন করে। বল বস্তুর অবস্থা পরিবর্তন করে, 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 বল বস্তুর অবস্থান পরিবর্তন করে, অবস্থা পরিবর্তন করে, অবস্থা পরিবর্তন করে। এটার মানে কি? এটার মানে হচ্ছে গতিশীল বস্তুকে স্থির করে আর স্থির বস্তুকে গতিশীল করে। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে বল। আচ্ছা, তাহলে আমরা এতটুকু পড়লাম। এবার প্রথম সূত্রটাতে আসি। ধরো একটা বস্তু আছে যেটা হচ্ছে কি স্থির, এবার তার উপর যদি আমি কোনো প্রকার বল প্রয়োগ না করি, সে স্থির থেকে যাবে। তাহলে এটাতে কোনো সমস্যা নাই। দ্বিতীয়টাতে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে, সমবেগে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। তো একটা বস্তু আছে, ধরো সে সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল মানে কি? সে প্রত্যেক সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। এবার তার উপর যদি কোনো প্রকার বল প্রয়োগ না করা হয়, তাহলে সে প্রত্যেক সেকেন্ডে ওই একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে থাকবে, প্রত্যেক সেকেন্ডে সে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে থাকবে। এবার তুমি আমাকে বলতে পারো যে আচ্ছা, ধরেন একটা গাড়ি চলতেছে, হ্যাঁ, ধরেন একটা গাড়ি চলতেছে, আপনার ধরেন একটা গাড়ি চলতেছে, গাড়িটা সোজা চলতেছে। এবার গাড়িটার উপর কোনো প্রকার বল প্রয়োগ করা হলো না, হ্যাঁ, গাড়িটা ছেড়ে দিলাম, গাড়িটা চলতেছে একটা নির্দিষ্ট বেগে। তো সে তো একদম মানে কিয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকার কথা। তাহলে ধরেন আপনিও ধরলেন না, কেউ ধরলো না, তাহলে তো সে কিয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকার কথা না? তাহলে সে থামে কেন? সে থামে কারণ তার উপর বল প্রয়োগ করা হচ্ছে। তুমি এমনি ওয়ার্ল্ডের মধ্যে এরকম কোনো বস্তু পাবা না যার উপর কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। এটা অসম্ভব পাবা। কেন অসম্ভব পাবা? কারণ মহাকর্ষ বল তো প্রয়োগ করা হচ্ছে। একটা বস্তু সামনে যাওয়ার সময় তার তার উপর নিচের দিকে কি কি কাজ করতেছে? মহাকর্ষ বল কাজ করতেছে। একটা গাড়ি ধরো, ও কি করছে? ওকে ধরো একজন ধাক্কা দিচ্ছে, ধরো নির্দিষ্ট বেগে চলতেছে, ও ধরো সমবেগে আছে কিছুক্ষণ ধরে। এখন তুমি চিন্তা করো, তার উপর কিন্তু মহাকর্ষ বল কাজ করতেছে, অভিকর্ষ বল কাজ করতেছে। প্রথমত তার উপর কি কাজ করতেছে? অভিকর্ষ বল কাজ করতেছে।
তারপর আরো কিছু বল কাজ করতেছে, যেমন ধরো ঘর্ষণ বল তার উপর কাজ করতেছে। তো এইসব বল যে কাজ করতেছে, এইসব বল কি তাকে চিরকালের জন্য সমবেগে গতিশীল থাকতে দিবে? দিবে না। তারা কি করবে? তাকে স্থির করে দিবে। তাহলে এই যে দ্বিতীয় পয়েন্টটা আমি লিখছি, সমবেগে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে, এটা তুমি কোনো তোমার এই ফিজিক্যাল যে ওয়ার্ল্ড আছে এখানে কোনো এক্সাম্পল দিয়ে তুমি এটা এক্সপ্লেইন করতে পারবে না, ঠিক আছে? তো তোমার যদি কোনো একটা বস্তু থাকে তোমার যার উপর কোনো প্রকার বল প্রয়োগ করা হচ্ছে না, আর সে যদি একটা নির্দিষ্ট বেগে চলতে থাকে, সমবেগে চলতে থাকে, তাহলে সে সমবেগেই চলবে। বুঝছো বিষয়টা? কেন কেন সমবেগে চলবে? কারণ বল হচ্ছে এমন একটা জিনিস যেটা অবস্থাটা পরিবর্তন করে। এবার বলটাই যদি তার উপর কাজ না করে তাহলে তার তো অবস্থা পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে আশা করি বুঝছি যে নিউটনের গতির প্রথম সূত্রটা বুঝছি। নিউটনের গতির প্রথম সূত্র হচ্ছে কোনো বাহ্যিক বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু স্থির বস্তু স্থির থাকে, আর সমবেগে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, যে একটা প্রশ্ন তোমাদের প্রতি, সেটা হচ্ছে যে কেন স্থির বস্তু স্থির থাকে, কেন সমবেগে গতিশীল বস্তু গতিশীল থাকে? দেখো, স্থির বস্তু স্থির থাকে আর সমবেগে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে, এই যে বস্তুর ধর্ম, এটাকে বলা হয় জড়তা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জড়তা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জড়তা। জড়তা 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 কি জিনিস? জড়তা হচ্ছে স্থির বস্তু স্থির থাকার প্রবণতা। স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা। স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা, এটা হচ্ছে স্থির বস্তুর স্থির থাকার স্থির থাকার প্রবণতা, এটা হচ্ছে জড়তা। আবার সমবেগে গতিশীল বস্তুর সমবেগে গতিশীল থাকার প্রবণতা। সমবেগে গতিশীল বস্তুর সমবেগে গতিশীল বস্তুর সমবেগে গতিশীল বস্তুর সমবেগে গতিশীল থাকার প্রবণতা, এটাও কি জড়তা। মানে একটা বস্তু তার অবস্থা বজায় রাখার যে প্রবণতা, তাকে কি বলা হয়? তাকেই বলা হয় তাকেই বলা হয় তাকেই বলা হয় জড়তা। একটা বস্তুর নিজের অবস্থা বজায় রাখার যে প্রবণতা, তাকে কি বলা হয়? তাকেই বলা হয় জড়তা। একটা বস্তুর নিজের অবস্থা বজায় রাখার যে প্রবণতা, তাকে কি বলা হয়? জড়তা বলা হয়। তাকে কি বলা হয়? জড়তা বলা হয়। আচ্ছা, তো জড়তা কয় প্রকার? জড়তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কি, গতি জড়তা কি? স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকে বলা হয় স্থিতি জড়তা, আর গতিশীল বস্তু সমবেগে গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে কি বলা হয়? গতি জড়তা। ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে স্থিতি জড়তা গতি জড়তা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এবার দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো। এই যে আসো, তো জড়তা কিসের উপর নির্ভর করে? জড়তা নির্ভর করে ভরের উপর। এবার এটা স্থিতি জড়তা হোক গতি জড়তা হোক, দুটোটাই নির্ভর করবে কিসের উপরে? ভরের উপর নির্ভর করে। ভর বলতে আমরা ভরকে এম দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? ভরের উপর নির্ভর করে, 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 ভরের উপর নির্ভর করে। জড়তা কিসের উপর নির্ভর করে? ভরের উপর নির্ভর করে, ঠিক আছে? তো ধরো তোমাকে দুইটা বস্তু দিলাম, হ্যাঁ, তোমাকে দুইটা বস্তু দিলাম। ধরো এটা হচ্ছে তোমার একটা আলমিরা, এটা হচ্ছে ধরো তোমার একটা আলমিরা। এই আলমিরাকে তুমি কি করবে? এই আলমিরাকে তুমি ধরো সামনের দিকে ধাক্কা দিবা। এই আলমিরাকে তুমি সামনের দিকে ধাক্কা দিবা। এরপর ধরো আরেকটা ছোট একটা বস্তু দিয়ে, ধরো ছোট একটা ওয়ার্ড্রোব, বা ছোট একটা ধরো ক্যাবিনেট, হ্যাঁ, ছোট একটা ধরো ক্যাবিনেট। আমি বললাম তুমি এটাকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাও। তো এটা কার ভর? এটা হচ্ছে যে আলমিরার ভর। আর এটা কি? এটা ক্যাবিনেটের ভর। তো কার ভর অবশ্যই বেশি হবে? আলমিরার ভর অবশ্যই বেশি হবে। আলমিরার ভর অবশ্যই বেশি হবে। ক্যাবিনেটের ভর হচ্ছে আলমিরার ভর অবশ্যই বেশি হবে। এখন তোমাকে আমি কি বললাম? তোমাকে আমি বললাম যে এই দুইটাকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাও। এই দুইটা কি আছে? এই দুইটা স্থির অবস্থায় আছে, এই দুইটাকে গতিশীল করো। কোনটাকে গতিশীল করতে তোমার বল বেশি প্রয়োগ করতে হবে? অবশ্যই আলমিরাকে গতিশীল করতে তোমার বল বেশি প্রয়োগ করতে হবে, কারণ আলমিরাটা ভারী। এবার আলমিরাকে গতিশীল করতে তোমার বল বেশি প্রয়োগ করতে হচ্ছে, এটার মানে হচ্ছে আলমিরাটা নিজের অবস্থায় বেশি থাকতে চাচ্ছে। আলমিরাটা নিজের অবস্থায় বেশি থাকতে চাচ্ছে মানে হচ্ছে আলমিরাটার জড়তা বেশি। তাহলে যার ভর বেশি তার জড়তা বেশি, আর যার ভর কম তার জড়তা কম। যার ভর কম তার জড়তা কম। এটাও আমরা ব্যাখ্যা করতে পারি এভাবে যে আলমিরা আর ক্যাবিনেটের মধ্যে কাকে তোমার গতিশীল করতে কম বল লাগতেছে? ক্যাবিনেটকে গতিশীল করতে কম বল লাগতেছে। এবার প্রশ্ন হচ্ছে ক্যাবিনেটকে গতিশীল করতে কেন কম বল লাগতেছে? ক্যাবিনেটকে গতিশীল করতে কম বল লাগতেছে কারণ ক্যাবিনেটের
স্থির থাকার প্রবণতা কম। এবার ক্যাবিনেটে স্থির থাকার প্রবণতা কম কেন? ক্যাবিনেটে স্থির থাকার প্রবণতা কম কারণ তার জড়তা কম। ঠিক আছে, তাহলে ক্যাবিনেটের ভর কম বলে তার জড়তা কম। তাহলে যার ভর বেশি তার জড়তা বেশি, যার ভর কম তার জড়তা কম। তাহলে এটা আমরা বুঝছি যে ভর বেশি হলে জড়তাও কি হবে? ভর বেশি হলে জড়তাও বেশি হবে, আবার ভর কম হলে জড়তাও কম হবে। তাহলে আমরা ভর বেশি হলে জড়তা বেশি বলতে পারি, ভর বেশি হলে জড়তা বেশি বলতে পারি, আর ভর কম হলে জড়তা কম বলতে পারি। ঠিক আছে, তাহলে জড়তা কিসের উপর নির্ভর করে? জড়তা নির্ভর করে হচ্ছে ভরের উপরে। জড়তা কিসের উপর নির্ভর করে? জড়তা নির্ভর করে হচ্ছে ভরের উপরে। 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 ঠিক আছে, তো যার ভর বেশি, আচ্ছা যার ভর বেশি তার তো জড়তা বেশি, যার ভর কম তার জড়তাও কম। যার ভর বেশি তার জড়তা বেশি, যার ভর কম তার জড়তাও কম। তাহলে আশা করি বুঝছো জড়তা বিষয়টা, আশা করি বুঝছো জড়তা বিষয়টা। ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। নিউটনের গতির দ্বিতীয় সূত্র। আচ্ছা, নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? আমরা ধারণা পাই জড়তা। নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা ধারণা পাই জড়তা। নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা ধারণা পাই জড়তা। এবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র। নিউটনের গতির দ্বিতীয় সূত্র। নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি? নিউটনের গতির দ্বিতীয় সূত্র হচ্ছে কোন একটা বস্তুর উপর প্রযুক্ত বল, কোন একটা বস্তুর উপর প্রযুক্ত বল, কোন একটা বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সমান। ভরবেগের পরিবর্তনের হারের সমান। ঠিক আছে, নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি? প্রযুক্ত বল সমান সমান ভরবেগের পরিবর্তনের হারের সমান। ভর বেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, তো কোন একটা বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে সেই বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। কোন একটা বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তো ধরো একটা বস্তু আছে, এটা হচ্ছে ধরো একটা বস্তু, এই বস্তুটা ধরো গতিশীল আছে, তো তার একটা আদি বেগ আছে, ইউ হচ্ছে কি তার আদি বেগ। ঠিক আছে, তো তার উপর কি করা হয়েছে? তার উপর বল প্রয়োগ করা হয়েছে। বল যদি প্রয়োগ না করতো তাহলে কিন্তু বেগ পরিবর্তন হতো না। বল প্রয়োগ না করলে কিন্তু বেগ পরিবর্তন হবে না। আমরা জানি যে বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল প্রয়োগ না করলে সমবেগে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে। সমবেগে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে। এটা আমরা পড়ছি না যে বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর বেগ একই থাকে, বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর বেগ একই থাকে। এবার কোন একটা বস্তু আছে যার বেগ হচ্ছে ইউ, এবার আমি যদি তার উপর বল প্রয়োগ না করি তার বেগ কিন্তু ইউ থেকে যাবে। তো তার উপর বল প্রয়োগ করছি বিধায় তার বেগ কি হয়ে গেল? তার বেগ ভি হয়ে গেল, অর্থাৎ তার বেগ বেড়ে ভি হয়ে গেল, তার বেগ বেড়ে ভি হয়ে গেল। তো এই ভি হচ্ছে কি শেষ বেগ, তার বেগ পরিবর্তন হয়ে কি হয়ে গেল? ভি হয়ে গেল। এই ভি হচ্ছে কি শেষ বেগ। ঠিক আছে, এই যে বেগের পরিবর্তন হলো, এই বেগের পরিবর্তন হলো টি পরিমাণ সময়ে, বেগের পরিবর্তন হলো টি পরিমাণ সময়ে। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রথমে বস্তুর ভর ছিল এম, বল প্রয়োগ করার পর বস্তুর ভর কি? এম। ভর তো পরিবর্তন হবে না, বল প্রয়োগ করলে কি ভর পরিবর্তন হবে? বল প্রয়োগ করলে তো ভর পরিবর্তন হয় না। তোমাকে যদি ধাক্কা দেয় তাহলে তোমার ভর কি পরিবর্তন হবে? হবে না। বল প্রয়োগ করলে ভর পরিবর্তন হবে না। তাহলে আগেও যা ভর ছিল পরেও তা ভর, কিন্তু আগে বেগ একটা ছিল পরে বেগ একটা হয়ে গেছে। তাই বলে আমরা এখানের মধ্যে আদি ভরবেগ পাবো, শেষ ভরবেগ পাবো, আদি ভরবেগ পাবো, শেষ ভরবেগ পাবো, আদি ভরবেগ, আদি ভরবেগ, আদি ভরবেগ, আদি ভরবেগ। আদি ভরবেগ মানে কি? আমরা ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল। ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল। আর আদি ভরবেগ মানে হচ্ছে ভরের সাথে আদি বেগের গুণফল, ভরের সাথে আদি বেগের গুণফল। এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে শেষ ভরবেগ। তো শেষ ভরবেগ কি? শেষ ভরবেগ হচ্ছে ভরের সাথে শেষ বেগের গুণফল। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে শেষ ভরবেগ, 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 এটা হচ্ছে শেষ ভরবেগ। ঠিক আছে, তাহলে আমরা আদি ভরবেগ পেয়ে গেছি, আমরা শেষ ভরবেগ পেয়ে গেছি, আমরা আদি ভরবেগ পেয়ে গেছি, আমরা শেষ ভরবেগ পেয়ে গেছি। এবার আমরা ভরবেগের পরিবর্তনটা একটু বের করি, ভরবেগের পরিবর্তনটা বের করি, ভরবেগের পরিবর্তনটা আমরা বের করি। তো ভরবেগের পরিবর্তনটা কেমন হবে? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তো আমরা এমন একটা জিনিস বোঝার চেষ্টা করো যে ভরবেগকে আমরা প্রকাশ করি পি দিয়ে। ঠিক আছে, কোনো কিছুর পরিবর্তনকে আমরা প্রকাশ করি ডেল দিয়ে।
এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটা কি ডেল, তো ভরবেগের পরিবর্তন হচ্ছে ডেল পি, ভরবেগের পরিবর্তন কি, ভরবেগের পরিবর্তন হচ্ছে ডেল পি, ভরবেগের পরিবর্তন হচ্ছে ডেল পি। তো ভরবেগের পরিবর্তন কি হবে, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। তুমি একটু ভালো করে খেয়াল করো, এই ভরবেগের পরিবর্তনটাই কিন্তু এখানে ঘটছে, এই ভরবেগের পরিবর্তনটাই কি এখানে ঘটছে, এই ভরবেগের পরিবর্তনটাই কিন্তু এখানে ঘটছে, আর এই ভরবেগের পরিবর্তন ঘটছে টি পরিমাণ সময়, ভরবেগের পরিবর্তন ঘটছে টি পরিমাণ সময়। তাহলে আমরা লিখতে পারি টি সময়ে ভরবেগের পরিবর্তন, টি সময়ে ভরবেগের পরিবর্তন, টি সময়ে ভরবেগের পরিবর্তন ডেল পি, 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 টি সময়ে ভরবেগের পরিবর্তন ডেল পি। তাহলে 1 সেকেন্ড সময়ে ভরবেগের পরিবর্তন কত, 1 সেকেন্ড সময়ে ভরবেগের পরিবর্তন হচ্ছে ডেল পি বাই টি। তাহলে 1 সেকেন্ডে একক সময়ে ভরবেগের যে পরিবর্তন এটাকেই বলা হয় ভরবেগের পরিবর্তনের হার, 1 সেকেন্ডে ভরবেগের যে পরিবর্তন এটাকে বলা হয় ভরবেগের পরিবর্তনের হার, আর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বলের সমান, ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বলের সমান। তাহলে প্রযুক্ত বল সমান সমান কি ভরবেগের পরিবর্তনের হার, 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 প্রযুক্ত বল সমান সমান কি ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা একটা কাজ করতে পারি এখান থেকে, আমরা একটা কাজ করতে পারি এখান থেকে, দেখো আমরা কি লিখছি, ভরবেগের পরিবর্তন না, ভরবেগের পরিবর্তন কি mv মাইনাস mu, mv মাইনাস mu, mv মাইনাস mu, mv মাইনাস mu ডিভাইডেড বাই t, mv মাইনাস mu ডিভাইডেড বাই t। আমরা চাইলে m কে কমন নিতে পারি, আর এখানে v মাইনাস u ডিভাইডেড বাই t থাকে, ঠিক আছে। তাহলে এখানে m টাকে সামনে দিলাম, v মাইনাস u ডিভাইডেড বাই t, v মাইনাস u ডিভাইডেড বাই t। তো এখানের মধ্যে কি আসবে, v মাইনাস u ডিভাইডেড বাই t, এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন হচ্ছে, অ্যাক্সেলারেশন মানে কি ত্বরণ, v মাইনাস u ডিভাইডেড বাই t, v মাইনাস u মানে কি, যেটা শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ, তার মানে কি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তার মানে এটা কি প্রকাশ করতেছে, এটা প্রকাশ করতেছে একক সময়ে বেগের পরিবর্তন, একক সময়ে বেগের পরিবর্তন, এটাই কি ত্বরণ, একক সময়ে বেগের পরিবর্তন এটাই হচ্ছে ত্বরণ, একক সময়ে বেগের পরিবর্তন এটাই হচ্ছে ত্বরণ। তা আমি একক সময়ে বেগকে কি বলছি, ত্বরণ, একক সময়ে বেগকে কি বলছি, একক সময়ে বেগের পরিবর্তন কি বলছি, ত্বরণ বলছি, ঠিক না, একক সময়ে বেগের পরিবর্তন কি বলছি, ত্বরণ বলছি। এই দেখো তোমাকে এখানে লিখে দিয়েছি v মাইনাস u ডিভাইডেড বাই t, তো আমি এই v মাইনাস u ডিভাইডেড বাই t এটার পরিবর্তে ত্বরণ লিখছি। তাহলে f is equals to ma, f is equals to ma, f is equals to ma। তাহলে f is equals to ma এটা আমি কোথা থেকে পাইছি, এটা আমি পাইছি হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে, এটা আমি পাইছি কোথা থেকে, এটা আমি পাইছি হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমাকে কিসের ধারণা দেয়, নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমাকে ধারণা দেয়, নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমাকে ধারণা দেয়, নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমাকে ধারণা দেয় বল, বলের পরিমাপ সম্পর্কিত ধারণা দেয়, বলের পরিমাপ মানে বল কিভাবে মাপা যায়, বল কিভাবে আমি কাউন্ট করতে পারি, বল কিভাবে আমি মেজার করতে পারি, সেটার ধারণা আমাকে কে দেয়, নিউটনের বলের দ্বিতীয় সূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্র, ঠিক আছে। এরপর আসুন নিউটনের গতির তৃতীয় সূত্র, নিউটনের গতির তৃতীয় সূত্র। তো নিউটনের গতির তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া আছে, 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 প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। তো ধরো তুমি তোমার এক বন্ধুকে কি করলা, তুমি ধরো তোমার এক বন্ধুকে মুখে ঠাস করে থাপ্পড় দিলা, তোমার এক বন্ধুকে, তো তুমি তোমার বন্ধুর মুখে কি প্রয়োগ করতেছো, বল প্রয়োগ করতেছো। আচ্ছা, তুমি থাপ্পড় দেওয়ার পরে তোমার হাতে কি অল্প পরিমাণে ব্যথা করে না, অবশ্যই অবশ্যই করে, অবশ্যই অবশ্যই করে। এই যে তোমার হাতে ব্যথা করতেছে, এটা কোথা থেকে আসছে এই ব্যথাটা, তুমি তোমার বন্ধুর মুখে থাপ্পড় দিছো, তার মুখে যখন তুমি থাপ্পড় দিচ্ছ তখন তুমি কি করতেছো, তখন তুমি তার মুখের উপর বল প্রয়োগ করতেছো, তখন তুমি কি করতেছো, তার মুখের উপর বল প্রয়োগ করতেছো। আবার তোমার বন্ধুর মুখ তোমার হাতের উপর বল প্রয়োগ করতেছে, তোমার বন্ধুর মুখ কি করতেছে, তোমার হাতের উপর বল প্রয়োগ করতেছে, এই কারণে তুমি হাতের মধ্যে অল্প হলেও একটা ব্যথা অনুভব করতেছো, অল্প হলেও একটা ব্যথা অনুভব করতেছো। তো তুমি যে পরিমাণ বল প্রয়োগ করবা, তুমি যদি 10 নিউটন বলে তাকে থাপ্পড় দাও, তাহলে তার মুখও তোমার হাতের উপর 10 নিউটন বল প্রয়োগ করবে। এখন কথা হচ্ছে সে মুখে কেন বেশি ব্যথা পাচ্ছে আর তুমি হাতে কেন বেশি কম ব্যথা পাচ্ছ, যদি তুমি যে পরিমাণ বল প্রয়োগ করছো সেও তোমার উপর সেম পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে সে ব্যথা কেন বেশি পাইলো। বিষয়টা হচ্ছে আমাদের মুখটা অনেক সেন্সিটিভ, এখানে আমাদের নার্ভ এন্ডিং বেশি, হাতে নার্ভ এন্ডিং কম, এখানে নার্ভ এন্ডিং বেশি, এই কারণে এখানে মারলে ব্যথা পায় আর হাতে ব্যথা পায় না, বা হাতে কম ব্যথা পায়, ঠিক আছে। তো আমরা বুঝছি বিষয়টা যে নিউটনের গতির তৃতীয় সূত্র আমরা বুঝছি যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া আছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো ধর একটা মানুষ আছে, হ্যাঁ একটা মানুষ আছে, একটা মানুষ, হ্যাঁ ধরো একটা মানুষ, এবার ধরো সে একটা ফ্লোরের উপর দাঁড়ায় আছে, সে কোথায় দাঁড়ায় আছে, সে একটা ফ্লোরের উপর দাঁড়ায় আছে, সে একটা ফ্লোরের উপর দাঁড়ায় আছে, সে একটা ফ্লোরের উপর দাঁড়ায় আছে। তো তো সে ফ্লোরের উপর একটা বল প্রয়োগ করবে,
আচ্ছা ধরো সে দাঁড়ায় আছে, আচ্ছা তুমি আমাকে বলো দাঁড়ায় থাকলে সে কি বল প্রয়োগ করতেছে ফ্লোরের উপর, নাকি ঝাঁপাইলে সে বল প্রয়োগ করে ফ্লোরের উপর? তো অনেকে বলে যে না, দাঁড়ায় থাকলে কোনো বল প্রয়োগ করে না, কিন্তু ঝাঁপ দিলে বল প্রয়োগ করতেছে। আসলে বিষয়টা ভুল। তুমি কিন্তু চিন্তা করো, আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম? যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবাকে আমি ঘোড়া বানাইতাম, আমি বাবার পিঠে পিঠে চড়তাম, ঠিক আছে? হ্যাঁ। তো আমরা তো তো এখন আমি একটু মোটাসোটা ছিলাম, ঠিক আছে, আমাকে পিঠে নেওয়ার একটু কষ্ট করছিল, যে কেউ আমাকে পিঠে নিলে সে মানে লম্বা সময় ধরে আমাকে পিঠে রাখতে পারতো না। তো এখন আমি কি তার পিঠে চাপ চাপ দিচ্ছিলাম? আমি তার পিঠে বসেছিলাম। তো বসে থাকা সত্ত্বেও আমাকে কেন বেশিক্ষণ ধরে পিঠে করে নিয়ে যেতে, পিঠে করে মানে ঘোরা হয়ে থাকা যেত না আমাকে নিয়ে? কেন থাকা যেত না? আমি কি বল প্রয়োগ করতেছিলাম না পিঠের উপরে, আমার ভাইয়ার পিঠের উপরে বা আমার বাবার পিঠের উপরে? বল প্রয়োগ করতেছিলাম না? করতেছিলাম। মানে আমি বসে থাকতেও বল প্রয়োগ করছি। ওই বলটা কি? ওই বলটা হচ্ছে আমার ওজন বল। আমার ওজন বলটা আমার বাবার পিঠের উপর কাজ করছে, আমার ভাইয়ের পিঠের উপর কাজ করছে, এই কারণে ওরা লম্বা সময় ধরে কি ঘোরা হয়ে আমাকে ঘুরাইতে পারতো না। তো আমি বসে থাকলে বা আমি দাঁড়িয়ে থাকলে যে বল প্রয়োগ করা হচ্ছে এটা আমরা বুঝতেছি? আশা করি বুঝতেছি। ধরো তোমার এক বন্ধু আছে, তোমার বন্ধু হাত দিছে, বা ধরো তুমি তোমার বন্ধুর হাতের উপর দাঁড়ায় গেছো, তাহলে সে কি ব্যথা পাবে? অবশ্যই ব্যথা পাবে। সে অবশ্যই ব্যথা পাবে। তার মানে তুমি দাঁড়ায় থাকলেও কিন্তু কি করতেছো? বল প্রয়োগ করতেছে। এই বলটা কি? এই বলটা হচ্ছে ওজন বল। এই বলটা হচ্ছে কি? ওজন বল। ধরো এটা হচ্ছে একটা ফ্লোর, এটা হচ্ছে এক ভদ্রলোক, সে দাঁড়ায় আছে। তো সে যে দাঁড়ায় আছে সে কি করতেছে? ফ্লোরের উপর ওজন বলটা প্রয়োগ করতেছে। এবার ফ্লোর কি করবে? তার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। তার উপর কি করবে? একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। ফ্লোর তার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। ফ্লোর তার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এই ফ্লোর তার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। ফ্লোর তার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। ফ্লোর তার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এই ফ্লোর তার উপর একটা প্রতিক্রিয়া বল করবে। এই প্রতিক্রিয়া বল এই ওজন বলের সমান হয়। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া আছে। ওকে, তাহলে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র পড়ে ফেললাম। নিউটনের গতির তৃতীয় সূত্র পড়ে ফেললাম। এরপর আমরা সমীকরণ লেখা শিখবো, মানে সমীকরণ কিভাবে লিখতে হয় এটা শিখবো। আমরা সমীকরণ কিভাবে লিখতে হয় এটা শিখবো, ঠিক আছে? ওকে, আসো সমীকরণ কিভাবে লিখতে হয় এটা শিখবো। আসো। আচ্ছা, F is equals to ma, F is equals to ma। এখানে a হচ্ছে ত্বরণ, m হচ্ছে ভর, m হচ্ছে কি? m হচ্ছে ভর। F হচ্ছে কি? F হচ্ছে F হচ্ছে বল। F হচ্ছে কি? F হচ্ছে বল। এটাকে আমি বলি নিট বল। কি বলি এটাকে? নিট বল। এবার নিট বল মানে কি? নিট বল মানে হচ্ছে একটা বস্তুর উপর আসলে কি পরিমাণ বল কাজ করতেছে, মোট কি পরিমাণ বল কাজ করতেছে, মোট কি পরিমাণ বল কাজ করতেছে, সেটাই হচ্ছে নিট বল। সেটাই হচ্ছে নিট বল। সেটাই হচ্ছে নিট বল। তো ধরো এখানে একটা বস্তু আছে, এটা ধরো একটা বস্তু, হ্যাঁ। এই বস্তুর উপর ধরো এদিক বরাবর দুইটা বল কাজ করতেছে, এদিক বরাবর ধরো দুইটা বল কাজ করতেছে। একটা হচ্ছে কি 10 নিউটন, আরেকটা হচ্ছে ধরো কত? আরেকটা হচ্ছে ধরো 20 নিউটন। কয়টা বল কাজ করতেছে? দুইটা বল কাজ করছে, একটা 10 নিউটন, আরেকটা হচ্ছে 20 নিউটন। একটা 10 নিউটন, আরেকটা হচ্ছে 20 নিউটন। তাহলে তার উপর নিট বল কত? তার উপর নিট বল হচ্ছে 30 নিউটন। তার উপর নিট বল হচ্ছে 30 নিউটন। তার উপর নিট বল হচ্ছে কি 30 নিউটন। ওকে। ওকে, তাহলে তুমি এই, আচ্ছা এই সূত্র দিয়ে কিছু না কিছু তো বের করতে হবে। ধরো বস্তুর ভর আমি তোমাকে দিয়ে দিলাম 2 কেজি, বস্তুর ভর দিয়ে দিলাম 2 কেজি। এবার তোমাকে বললাম যে ত্বরণ বের করো। কিভাবে ত্বরণ বের করবা? কিভাবে ত্বরণ বের করবা? তুমি F is equals to ma লিখবা। F is equals to ma লিখবা। F এর জায়গায় লিখবা হচ্ছে নিট বল, যেটা হচ্ছে 30 নিউটন। m এর জায়গায় লিখবা হচ্ছে 2 কেজি, আর a তো a। তাহলে a সমান সমান কত হয়? 15 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার। তাহলে আমরা বুঝতেছি যে কিভাবে লিখতে হয়। আচ্ছা ধরো আমি আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল দিই। ধরো একটা বস্তু আছে, হ্যাঁ, এটার উপর ধরো এদিক বরাবর কাজ করতেছে, ধরো এদিক বরাবর কাজ করতেছে 20 নিউটন, এদিক বরাবর কাজ করতেছে 20 নিউটন, আর ঠিক বিপরীত দিকে কাজ করতেছে ধরো 10 নিউটন, ঠিক বিপরীত দিকে ধরো কাজ করতেছে 10 নিউটন, ঠিক বিপরীত দিকে ধরো কাজ করতেছে 10 নিউটন, ঠিক বিপরীত দিকে ধরো কাজ করতেছে 10 নিউটন। ঠিক আছে, এবার ধরো বস্তুর ভর দিলাম ধরো 2 কেজি, বস্তুর ভর দিলাম কত? 2 কেজি। এবার বললাম বস্তুর ত্বরণ বের করো। তাহলে কিভাবে বের করবা? তুমি কি জানো বল সমান নিট বল সমান সমান কি? ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ। তাহলে ত্বরণ সমান সমান কি? নিট বল ডিভাইডেড বাই ভর, নিট বল ডিভাইডেড বাই ভর। নিট বল কি? এদিক দিয়ে কাজ করতেছে 20, এদিক দিয়ে কাজ করতেছে 10, তাহলে 20 মাইনাস 10 কত হয়? 10 নিউটন। তাহলে বস্তুর উপর নিট বল কাজ করতেছে হচ্ছে 10, আর বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে 2। তাহলে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 2। ত্বরণ হচ্ছে কি? 5 মিটার সেকেন্ড ইনভার্স 2, 5 মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে আশা করি বুঝতে পারতেছো যে নিট বল বলতে কি বুঝে। নিট বল বলতে কি বুঝে এটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে। এটা এমনি এমনি মুখের উপর বলে দিলে তুমি জীবনেও বুঝতা না, তুমি জীবনেও বুঝতা না। Okay, তাহলে এটা আমরা বুঝলাম। এটা আমরা বুঝলাম। তারপর ধরো আরেকটা এক্সাম্পলে যাই। হ্যাঁ, আরেকটা এক্সাম্পলে যাই। ধরো একটা বস্তু আছে, একটা বস্তু আছে, ধরো এটা নিচের দিকে পড়তেছে। এটা ধরো
নিচের দিকে পড়তেছে, এটা ধরো নিচের দিকে পড়ছে, বস্তুর ভর ধরো কত, বস্তুর ভর ধরো 3 কেজি, বস্তুর ভর হচ্ছে 3 কেজি। এবার ধরো বাতাস এটার উপর কি করতেছে, বাতাস এটার উপর একটা বাধা দিচ্ছে, বাতাস এটার উপর কি দিচ্ছে, একটা বাধা দিচ্ছে, বাতাস এটার উপর একটা বাধাদানকারী বল দিচ্ছে, এই বাধাদানকারী বল ধরো হচ্ছে 3 নিউটন, বাধাদানকারী বল কত, বাধাদানকারী বল হচ্ছে ধরো 3 নিউটন। এবার আমি বললাম যে এটা ত্বরণ বের করে, কি বের করবে, এটা ত্বরণ বের করবা, ঠিক আছে, ত্বরণ কিভাবে বের করবা, আবার লিখো F = ma। তাহলে এই যে বস্তু আছে, বস্তুর উপর নিট বল কি কাজ করতেছে, বস্তুর উপর কোন কোন বল কাজ করতেছে আগে দেখতে হবে। তো বস্তুর উপর প্রথমত 3 নিউটন কাজ করতেছে উপরের দিকে, এরপর নিচের দিকে কি কাজ করতেছে, নিচের দিকে বস্তুর ওজন কাজ করতেছে, নিচের দিকে বস্তুর ওজন কাজ করতেছে। তাহলে আমি নিট বল কি লিখতে পারি, আমি নিট বল লিখতে পারি mg-3, নিট বল লিখতে পারি mg-3 ইনটু m ma, ঠিক আছে। এবার m এর মান কত 3, g এর মান কত 9.8, আর এখানে 3, আর m এর মান কত 3, এই তো বের করতে বলছি, ঠিক না। তাহলে আমি এখান থেকে কি a বের করতে পারবো না, পারবো। তাহলে আশা করি আমি বুঝতেছি যে নিট বল জিনিসটা তুমি বুঝছো, নিট বল জিনিসটা আশা করি তুমি বুঝছো। এরপর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখো নিউটনের গতির তৃতীয় সূত্রতে যে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল, ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল কখনো একই বস্তুর উপর কাজ করে না। যেমন ধরো এই তুমি তোমার বন্ধুকে থাপ্পড় মারছো, কি মারছো, থাপ্পড় মারছো, তো তুমি যখন বন্ধুকে যখন থাপ্পড় মারবা তখন তুমি তোমার বন্ধুর মুখের উপর একটা বল প্রয়োগ করতেছো, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকশন ফোর্স। আর তোমার বন্ধুর মুখ তোমার হাতের উপর যে বলটা প্রয়োগ করতেছে ওটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। তাহলে অ্যাকশন ফোর্স আর রিঅ্যাকশন ফোর্স কি একই বস্তুর উপর পড়ছে, অ্যাকশন ফোর্স পড়ছে মুখের উপরে আর রিঅ্যাকশন ফোর্স পড়ছে হাতের উপরে। তাহলে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল কখনো একই বস্তুর উপর কাজ করে না, ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল কখনো একই বস্তুর উপরে কাজ করে না, ঠিক আছে। তো এখন আমি আরেকটা জিনিস পড়াতে চাচ্ছি, সেটা হচ্ছে মানে অসমতরণ, হ্যাঁ, অসমতরণ আমরা কিভাবে বের করতে পারি, অসমতরণ। আচ্ছা আগে দেখি সমতরণ কিভাবে বের করা যায়। সমতরণের সূত্রগুলো আমরা জানি, আমরা আগে পড়ছি v = u plus at, s = ut plus half at square, ঠিক আছে। এরপরে কি s আচ্ছা এটা নাই, এরপরে হচ্ছে v square = u square plus 2as। তো এই সূত্রগুলো পড়ছো না, এই সূত্রগুলো দিয়ে তুমি কি বের করতে পারবে, এই সূত্রগুলো দিয়ে তুমি সমতরণ বের করতে পারবে। এই সূত্রগুলো থেকে যদি তুমি a এর মান বের করো তাহলে তুমি কি পাবা, এই সূত্রগুলো থেকে তুমি যদি a এর মান বের করো তাহলে তুমি পাবো হচ্ছে সমতরণ, তুমি পাবো হচ্ছে সমতরণ। এবার অসমতরণ কিভাবে পাইতে হবে, অসমতরণ। আচ্ছা অসমতরণ কিভাবে পাইতে হবে, অসমতরণের জন্য আগে আসি আমি বেগে। তো দেখো বেগ কি জিনিস, বেগ হচ্ছে, বেগ হচ্ছে একক সময়ে সরণ, একক সময়ে সরণ, একক সময়ে সরণ। তো যদি ভেক্টর পড়ে থাকো তাহলে ডিফারেন্সিয়েশন একটু একটু আইডিয়া আছে। তো যেহেতু তোমরা নিউটনের মেকানিক্স পড়তেছো আশা করি ডিফারেন্সিয়েশন অত ভালো আইডিয়া নেই, বাট তাও আমি বলতেছি একক সময়ে সরণ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে সরণ। আর সময়ের সাপেক্ষে সরণ এটা তুমি ডিফারেন্সিয়েশন এইভাবে লিখতে পারো ডি ডিটি এস। এখানে ডি ডিটি বুঝাই হচ্ছে সময়ের সাপেক্ষে অথবা একক সময়ে, আর এটা বুঝে হচ্ছে সরণ। তো এটা হচ্ছে কি বেগ। তাহলে ত্বরণ কি হবে, ত্বরণ হচ্ছে একক সময়ে বেগ, একক সময়ে বেগ, এটা হচ্ছে কি ত্বরণ, মানে একক সময়ে বেগের পরিবর্তনকে আমরা ত্বরণ বলি না। তাহলে একক সময়কে আমরা লিখতে পারি ডিডিটি, একক সময় মানে কি ডিডিটি, টি প্রকাশ করতেছে সময়, একক সময়ে, ভি কি, ভি হচ্ছে বেগ, একক সময়ে বেগ, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে ত্বরণ। একক সময়ে বেগ হচ্ছে ত্বরণ, একক সময়ে বেগ হচ্ছে ত্বরণ। আচ্ছা এবার দেখো তুমি কিভাবে অসমতরণ বের করতে পারো। তোমার বেগ যদি কি কি হিসেবে দেওয়া থাকে, বেগ যদি একটা সময়ের ফাংশন হিসেবে দেওয়া থাকে তাহলে তুমি সেটাকে এখানে বসাতে পারো, এরপরে তুমি ত্বরণ, ত্বরণকে পাবা, এরপর তুমি ত্বরণ সমান সমান টি এর ফাংশন পাবা, সেখানে তুমি টি এর মান বসালে তুমি কি পেয়ে যাবা, ত্বরণ পেয়ে যাবে, সেখানে তুমি টি এর মান বসালে তুমি ত্বরণ পেয়ে যাবা। আবার দেখো আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা এগুলো এখন বুঝবা না, এগুলো তোমার, আচ্ছা আমি উপরে উপরে বলে দিই তাহলে বুঝবা। ধরো তোমাকে কি দেওয়া আছে, ধরো তোমাকে শুধু সরণ দেওয়া আছে, তুমি সরণ দেওয়া আছে কি হিসেবে, সময়ের ফাংশন হিসেবে ধরো সরণ দেওয়া আছে, ঠিক আছে। তো তুমি কি করবা, ফাংশন যেটা দেওয়া থাকবে, হ্যাঁ, ওটাকে তুমি এখানে বসাবা, এরপরে ডিফারেন্সিয়েট করে যা পাবা সেটা হবে বেগের সমীকরণ। তখন তুমি বেগকে সময়ের ফাংশন আকারে পাবা। এরপর তুমি কি করবা, এই সময়ের ফাংশন আকারে বেগ পাইছো না, যেটা পাইছো এটাকে তুমি এখানে বসাই দিবা, এরপর তুমি কি পেয়ে যাবা, সময়ের সাপেক্ষে মানে তুমি ত্বরণকে পাবা সময়ের ফাংশন হিসেবে, তুমি ত্বরণকে পাবা সময়ের ফাংশন হিসেবে। এরপর ওখানের মধ্যে ধরো তোমাকে বলছে 2 সেকেন্ডে ত্বরণ কত, তাহলে তুমি ওখানে টি এর জায়গায় যদি 2 সেকেন্ড বসাও তাহলে তুমি কিন্তু কি পেয়ে যাচ্ছ, তুমি কিন্তু ত্বরণ পেয়ে যাচ্ছ। আমি জানি তুমি এখানে কিছু বুঝো নাই, তুমি এখানে কিচ্ছু বুঝো নাই, আমি জানি, আমি জানি তুমি কিছু বুঝো নাই, কারণ এটা তোমাকে করে দেখাইতে হবে, এটা করে না দেখালে এটা তুমি জীবনে বুঝবা না, করে না দেখালে তুমি জীবনে বুঝবা না। এবার দেখো সরণ সময়ের ফাংশন, এটার মানেটা কি, এটার মানে হচ্ছে দেখো সরণ সময়ের ফাংশন, এটার মানে হচ্ছে সরণ সময়ের উপর নির্ভর করে, সরণ কিসের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে। তো এটা কখন লিখতে পারবো, যখন সরণ সমান সমান কি
সামথিং সময় থাকবে। ধরো এখানের মধ্যে আছে 5t টু দি পাওয়ার 4 মাইনাস 6t স্কোয়ার প্লাস 7, ধরো এটা আছে। হ্যাঁ, তো এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে তুমি যদি এখানে কি বসো, t সমান 2 বসো, তাহলে তুমি 2 সেকেন্ডে কি পরিমাণ সময় হিসেবে কি পরিমাণ স্মরণ হিসেবে জেনে যাবা। তুমি t সমান 3 বসো, তাহলে এখানে 3 সেকেন্ডে কি পরিমাণ স্মরণ হিসেবে তুমি জেনে যাবা। তো এটাই হচ্ছে তোমার স্মরণ in the form of function of t, স্মরণ in the form of মানে displacement in the form of function of time, displacement in the form of function of time. ওকে, তো তোমার এখানে যে স্মরণটা আছে এটা কিসের উপর নির্ভর করছে? সময়ের উপর নির্ভর করছে। সময়ের মান বসাবা, স্মরণ পাবা। তো সময়ের উপর যেহেতু স্মরণ নির্ভর করছে, তাই বলে লিখা হচ্ছে স্মরণ হচ্ছে সময়ের ফাংশন। তো তোমার তো এই জিনিসটা জাস্ট আমি বলার জন্য বললাম যে সময়ের ফাংশন হিসেবে স্মরণকে দেয়া থাকবে, তুমি এখান থেকে চাইলে একটা নির্দিষ্ট সময়ে স্মরণটা বের করতে পারছো। এখন দেখো তোমাকে ধরো কি বলছে, তোমাকে ধরো বলছে t সমান সমান 3 সেকেন্ডে, t সমান সমান 3 সেকেন্ডে 3 কেজি ভরের উপর প্রযুক্ত বল নির্ণয় করো। তো কিভাবে বের করবা? আসলে কিভাবে বের করতে হয়? তো বল কিভাবে বের করে? বল বের করে হচ্ছে ma, বল কিভাবে বের করে? মাস ইনটু অ্যাক্সেলারেশন, ঠিক না? তো বস্তুর ভর দেওয়া আছে কত? 3 কেজি। অ্যাক্সেলারেশন বের করতে হবে। এবার অ্যাক্সেলারেশন বের করব। অ্যাক্সেলারেশন কিভাবে পাবো? অ্যাক্সেলারেশন হচ্ছে একক সময়ে বেগ, আর বেগ হচ্ছে একক সময়ে সরণ। তাহলে আমি একক সময়ে সরণ বের করে ফেলতে পারলে বেগ পাবো, আর একক সময়ে বেগ বের করে ফেলতে ত্বরণ পাবো। আর ত্বরণটাকে আমি এখানে বসালে বলটা পেয়ে যাবো। আসো তাহলে প্রথমে আমরা কি বের করব? প্রথমে আমরা বের করব একক সময়ে সরণ অথবা বেগ। প্রথমে আমরা বের করব বেগ, একক সময়ে সরণ, একক সময়ে সরণ। ঠিক আছে, এখন আমরা s এর জায়গায় কি দিব? s এর জায়গায় এই ফাংশনটা দিব, ddt। at এর ফাংশনটা দিব, এটা কি 5t টু দি পাওয়ার 4 মাইনাস 6t স্কয়ার প্লাস 7। তো এখানে আমি কিছু সূত্র, ডিফারেন্সিয়েশনের সূত্র বলবো, ওগুলো একটু বোঝার চেষ্টা করবা। তো দেখো তোমার এখানের মধ্যে ধরো এভাবে বুঝাই, ধরো ddt। হ্যাঁ, তো নিচে যে আছে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলেছি ভেরিয়েবল। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলেছি ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবল আছে। ওকে, এবার এখানে ধরো কি আছে? এখানে ধরো আছে হচ্ছে কনস্ট্যান্ট। কি আছে? আছে হচ্ছে ধরো কনস্ট্যান্ট। কি আছে? কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে। ধ্রুবক, ধ্রুবকটা কিসের সাথে গুণ করা? ধ্রুবকটা ধরো এই t এর একটা ফাংশনের সাথে গুণ করা। তাহলে কি হবে? ধ্রুবকটা বের হয়ে যাবে, ধ্রুবকটা বের হয়ে যাবে, ধ্রুবকটা বের হয়ে যাবে, ধ্রুবকটা বের হয়ে যাবে, আর ধ্রুবকটা বের হয়ে যাবে, আর সময়ের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা হবে। ধ্রুবকটা বের হয়ে যাবে আর সময়ের ফাংশনটাকে কি করা হবে? ডিফারেন্সিয়েট করা হবে। ধ্রুবকটা বের হয়ে যাবে আর সময়ের ফাংশনটাকে কি করা হবে? ডিফারেন্সিয়েট করা হবে। সময়ের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা হবে। সময়ের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা হবে। ধ্রুবকটা বের হয়ে যাবে আর সময়ের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা হবে। ধ্রুবকটা বের হয়ে যাবে আর সময়ের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা হবে। ধ্রুবকটা বের হয়ে যাবে আর সময়ের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা হবে। ঠিক আছে, ওকে, বুঝছো বিষয়টা? তো এটা হচ্ছে একটা সূত্র। এটা কি? এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এবার এই সূত্রের প্রয়োগটা আমরা এখানে একটু ভালো করে খেয়াল করি। এই সূত্রের প্রয়োগটা আমরা এখানে একটু ভালো করে খেয়াল করি। দেখো তোমার এখানের মধ্যে এই তিনটার উপর কিন্তু আলাদা আলাদা করে ডিডিটি কাজ করবে। এই তিনটার উপর আলাদা 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 করে কে কাজ করবে? ডিডিটি কাজ করবে। তো দেখো ডিডিটি কাজ করতেছে তিনটার উপরে। ডিডিটি লিখা কেন বিশ্রয় যাচ্ছে আমি বুঝলাম না। আচ্ছা আসো, ডি ডি টি 5 টি টু দি পাওয়ার 4, এটার উপর আলাদা করে কাজ করবে ডি ডি টি 6 টি স্কয়ার, এটার উপর আলাদা করে কাজ করবে। এরপরে প্লাস ডি ডি টি 7, এটার উপর আলাদা করে কাজ করবে। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো ডিডিটি 5t টু দি পাওয়ার 4। তো 5 কি? 5 একটা কনস্ট্যান্ট, ধ্রুবক। এটা কি হবে? বের হয়ে যাবে। কনস্ট্যান্ট কি হয়? বের হয়ে যায়। এরপরে কি হবে? ডিডিটি অফ টি টু দি পাওয়ার 4। তুমি দেখো এটা ছিল কনস্ট্যান্ট, এটা ছিল কনস্ট্যান্ট, আর টি টু দি পাওয়ার 4 কিন্তু ফাংশন অফ টি। আমি কি বলছি? ফাংশন অফ টি মানে কি? যার মান টি এর উপর নির্ভর করবে। তো টি টু দি পাওয়ার 4 এর মান কি টি এর উপর নির্ভর করতেছে না? তাহলে এখানে কি টি টু দি পাওয়ার 4 কে আমরা কি করব? ডিফারেন্সিয়েট করব। টি টু দি পাওয়ার 4 কে আমরা ডিফারেন্সিয়েট করব। টি টু দি পাওয়ার 4 কে আমরা ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, এরপর মাইনাস, এরপর কি হবে? আবার কনস্ট্যান্ট বের হয়ে যাবে, ডিডিটি অফ টি স্কয়ার, ডিডিটি অফ টি স্কয়ার, ডিডিটি অফ টি স্কয়ার, ডিডিটি অফ টি স্কয়ার, ডিডিটি অফ টি স্কয়ার। ঠিক আছে, এরপরে দেখো ডিডিটি অফ 7, ডিডিটি অফ কনস্ট্যান্ট। 7 কি একটা কনস্ট্যান্ট না? যখন একটা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করা হবে তখন 0 আসে। যখন কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করা হয় তখন কি আসে? তখন 0 আসে। যখন কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করা হয় তখন কি আসে? তখন 0 আসে। ঠিক আছে, এবার দেখো এবার আরেকটা সূত্রে যাব, সেটা হচ্ছে ডি ডি এক্স, এক্স টু দি পাওয়ার এন। তো দেখো এখানে যা আছে এখানে যদি তা থাকে আর তার উপর যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ার সামনে আসার পাওয়ার 1 কমে যায়। ঠিক আছে,
নিচে যা আছে উপরে যদি তার উপর পাওয়ার থাকে, নিচে যা আছে উপরে যদি তার উপর পাওয়ার থাকে, তাহলে পাওয়ারটা সামনে আসে আর পাওয়ার 1 কমে যায়। তো দেখো নিচে কি আছে, টি আছে, উপরেও কি আছে, টি আছে, তাহলে টি এর উপর কি আছে, পাওয়ার আছে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা 1 কমে যাবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা 1 কমে যাবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে 5, পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ারটা কি 1 কমে যাবে। ঠিক আছে, এখানে কি 6, পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ারটা কি 1 কমে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দিন শেষে কি থাকতেছে, এখানে দিন শেষে থাকতেছে 20 টি কিউব মাইনাস 12 টি। তো 20 টি কিউব মাইনাস 12 টি এটা কি, 20 টি কিউব মাইনাস 12 টি, 20 টি কিউব মাইনাস 12 টি এটা কি, এটা হচ্ছে বেগ। আমরা বেগ বের করছি, আমরা বেগ বের করছি, কি বের করছি, বেগ বের করছি, কি বের করছি, বেগ বের করছি। আচ্ছা দেখো আমরা কি বের করছি, বেগ বের করছি, কিন্তু বেগটা কিভাবে বের করছি, বেগটা বের করছি ইন দা ফর্ম অফ ফাংশন অফ টাইম, ইন দা ফর্ম অফ ফাংশন অফ টাইম। দেখো এই যে বেগ আছে, এখান থেকেই তো এটা আসছে, এটা থেকেই তো এটা আসছে, এটা থেকেই তো এটা আসছে, আবার এটা থেকেই তো এটা আসছে, ঠিক না? তার মানে কি আমি বেগই পাইছি দিন শেষে, ঠিক না? তো বেগ কিভাবে পাইছি, অ্যাজ আ ফাংশন অফ টি। এবার বেগ অ্যাজ আ ফাংশন অফ টি কিভাবে পাইছি, এখানে টি এর মান বসালে আমি বেগ পাবো, টি সমান সমান 3 সেকেন্ড বসালে আমি 3 সেকেন্ড মানে 3 সেকেন্ডে কি পরিমাণ বেগ ওটা আমরা পাবো। আচ্ছা, তো তুমি একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এখানে বেগের মানটা আমি পাচ্ছি কি, কিসের সাহায্যে, টাইমের সাহায্যে, মানে টাইমের মান বসাবো, বেগের মান পাবো, ঠিক না? তাহলে বেগ কিসের উপর নির্ভর করছে, টাইমের উপর নির্ভর করছে। তো আমরা এখানে কি পেলাম, বেগ অ্যাজ আ ফাংশন অফ টাইম, বেগ অ্যাজ আ ফাংশন অফ টাইম, বেগকে আমরা সময়ের ফাংশন হিসেবে পেলাম, বেগকে আমরা সময়ের ফাংশন হিসেবে পেলাম। এখন আমাদের কাছে কি করতে হবে, আমাদের কাছে এ বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। ত্বরণ কিভাবে পাবো, ত্বরণ পাবো হচ্ছে, ত্বরণ পাবো হচ্ছে বেগকে ডিফারেন্সিয়েট করে, ত্বরণ পাবো হচ্ছে বেগকে ডিফারেন্সিয়েট করে। এবার বেগ, বেগের জন্য কি পাইছিলাম, সময়ের একটা ফাংশন পাইছিলাম না? তো বেগের জন্য সময়ের ফাংশনটি কি পাইছিলাম, 20 টি কিউব মাইনাস 12 টি, 20 টি কিউব মাইনাস 12 টি। ঠিক আছে, এখন কি হবে, এই দুইটাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করবে। তো যখন এটাকে ডিফারেন্সিয়েট করবে তখন কনস্ট্যান্ট সামনে চলে আসবে। যখন টি কিউবকে ডিফারেন্সিয়েট করবে পাওয়ার কি হয়, সামনে আসে, আর পাওয়ার কি হয়, 1 কমে যায়। এরপর এখানে কি হবে, 12 সামনে চলে আসবে, এরপর টিটাকে ডিফারেন্সিয়েট করা হবে। তো দেখো টিটাকে ডিফারেন্সিয়েট করা হবে, যদি নিজেকে ডিফারেন্সিয়েট করে তাহলে 1 আসে, ঠিক আছে? যদি ডিডিটি টিকে ডিফারেন্সিয়েট করে তাহলে কি আসবে, 1 আসবে। তাহলে এখানে কত আসছে, 60 টি স্কয়ার মাইনাস 12, 60 টি স্কয়ার মাইনাস 12। তো দেখো ডিফারেন্সিয়েশন যদি এখন না বুঝো তাহলে এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশনের একদম ফুদ্দু লেভেলের ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? ফুদ্দু লেভেলের ডিফারেন্সিয়েশন, এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। হ্যাঁ, একটা না একটা সময় ডিফারেন্সিয়েশন তো শিখবা, বা ইন্টারমিডিয়েট পাস করার সময় ডিফারেন্সিয়েশন এমনি এমনি অনেকটুকু নিজে নিজে বুঝে যাবা, ঠিক আছে? ওই বেসিক ডিফারেন্সিয়েশন দিয়ে তুমি এগুলো মিলে ফেলতে পারবা। তাহলে তুমি এখানে দিন শেষে কি পাইছো, তুমি এখানে দিন শেষে পাইছো a সমান সমান 60 স্কয়ার মাইনাস 12। তো তুমি a এর মান কিসের সাহায্যে পাচ্ছ, তুমি t এর মান বসালে তুমি a এর মান পাচ্ছ। তাহলে a এখানে কি হিসেবে থাকলো, সময়ের ফাংশন হিসেবে থাকলো, a এখানে সময়ের ফাংশন হিসেবে থাকলো। এখন তোমার কাছে কি বের করতে হবে, এখন তোমার কাছে 3 সেকেন্ডে 3 কেজির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে এটা বের করতে হবে। তো 3 কেজির উপর তৃতীয় সেকেন্ডে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, তো তৃতীয় সেকেন্ডে কি পরিমাণ ত্বরণ ওটা বসাতে হবে। তো 3 সেকেন্ডে, সরি তৃতীয় সেকেন্ড না, 3 সেকেন্ডে কি পরিমাণ ত্বরণটা বের করতে হবে। তো 3 সেকেন্ডে কি পরিমাণ ত্বরণ কি হবে বাবা, এখানে টি এর জায়গায় কি বসে দিবা, 3 বসে দিবা। তাহলে এখানে কি থাকে, 60 ইনটু 3 স্কয়ার মাইনাস 12। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যানসার। এখান থেকে যা আসবে সেটাই হবে কি অ্যানসার হবে, সেটাই হবে কি অ্যানসার। ঠিক আছে, তো এভাবে অসম ত্বরণ এর জন্য আমরা কি বের করতে পারি, অসম ত্বরণের জন্য আমরা বল বের করতে পারি, অসম ত্বরণের জন্য আমরা বল বের করতে পারি। তো সমত্বরণের জন্য কি আছে, সমত্বরণের জন্য আমার এইসব ফর্মুলা আছে। আর অসমত্বরণের জন্য আমাকে সরণের একটা ইকুয়েশন দিবে, সরণের ইকুয়েশন থেকে আমার কাছে বেগের ইকুয়েশন বের করতে হবে, বেগের ইকুয়েশন থেকে আমার কাছে ত্বরণের ইকুয়েশন বের করতে হবে। নির্দিষ্ট একটা সময়ে আমি ত্বরণ বের করব, ওই সময়ের বলটা বের করার জন্য আমি ওই সময়ে ত্বরণটা বের করব। ধরো 2 সেকেন্ডের বল, 2 সেকেন্ডে কি পরিমাণ বল প্রয়োগ করা হয় এটার জন্য আমি 2 সেকেন্ডের ত্বরণটা বের করব। 3 সেকেন্ডে কি পরিমাণ বল প্রয়োগ করা হয় এর জন্য আমি 3 সেকেন্ডের ত্বরণটা বের করব, আর ওইটাকে আমি F = ma তে প্রয়োগ করব আর বলটা পেয়ে যাব। খুব সহজ না, খুব সহজ। আবারও বলি, সমত্বরণের জন্য আমার এইসব সূত্র আছে, এইসব সূত্র থেকে আমি a পেয়ে গেলে এটা সমত্বরণ হইলো। আর যদি অসমত্বরণের ম্যাথ থাকে, মানে আমাকে তখন একটা অ্যান্সার একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ওটা থেকে b এর ইকুয়েশন বের করতে হবে, ওটা থেকে a এর ইকুয়েশন বের করতে হবে, ত্বরণের ইকুয়েশন বের করতে হবে, ত্বরণের ইকুয়েশন থেকে ত্বরণ বের করতে হবে। আর যত সেকেন্ডে ত্বরণ বের করবো তত সেকেন্ডের বল আমি বের করতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাকে এখানের মধ্যে কি দিছে, তোমাকে এখানের মধ্যে সরণের ইকুয়েশন দিছে, তাই বলে তুমি বেগের ইকুয়েশন বের করছো, আর বেগের ইকুয়েশন থেকে তুমি কি করছো, ত্বরণের ইকুয়েশন বের করছো। ধরো তোমাকে ত্বরণের ইকুয়েশন দিয়েই দিছে, তাহলে তোমার কি এত কষ্ট করার দরকার আছে, তুমি সুন্দর মতো টি এর মান বসাবা, ত্বরণ পাবা, এখানে বসাবা, বল পেয়ে যাবা। ঠিক আছে, তো ধরো তোমাকে ত্বরণের ইকুয়েশন দেয় নাই, ধরো বেগের ইকুয়েশনটা দিছে, তাহলে তুমি কি করবে, বেগের ইকুয়েশন থেকে ত্বরণের ইকুয়েশন বের করবা, ওখানের মধ্যে মান বসাবা, মানটা এখানে বসাবা, বলটা পেয়ে যাবা। আরেকটা কেস তো তুমি বুঝতেছো যে তোমাকে ধরো বেগও দিল না ত্বরণও দিল না, তোমারে দিল ডিরেক্ট সরণ, তাহলে সরণ থেকে তোমার কাছে কি বের করতে হবে,
সরল থেকে তোমার কাছে বেগ বের করতে হবে, বেগ থেকে তোমার কাছে ত্বরণ বের করতে হবে, আর ত্বরণের ওখানের মধ্যে তোমার টি এর মান বসাতে হবে, টি এর মান বসানোর পরে তুমি ওই সময়ে ত্বরণটা পাবা, ওই সময়ে ত্বরণ পেয়ে গেলে ত্বরণের সাথে ভর গুণ করলে ওই সময়ের বেগটাও ওই সময়ের বলটাও পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে সমত্বরণে কি হয়, অসমত্বরণে কি হয়, এগুলো আমরা বুঝছি। তো আজকে আমরা নিউটনের মেকানিক্সের অনেক বেসিক পড়ালেখাগুলো করছি। ঠিক আছে? আজকের ক্লাসের শুরুর দিকে আমরা পুরোপুরি বলতে গেলে ক্লাস 9 10 এর পড়ালেখাগুলো করছি। তো আজকে ক্লাস এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ক্লাসে।